আচ্ছা, আজকের হচ্ছে আমাদের এটা সারপ্রাইজ সেশন রাখছি। এটা হচ্ছে বুক রিভিউ, যেটা আমাদের শিডিউল ছিল না। এটা হচ্ছে আরো খোঁজে মানে এত সুন্দর জিনিসগুলা যেগুলো পাবে কোথায় যারা সকালে ইয়ে করে না। তো এটা একটা বেস্ট সেলার বুক, দ্য কারেজ টু বি ডিসলাইকড। এটা লিখেছেন হচ্ছে ইকিরো কিশমি আর হচ্ছে ফুমিতাকে কোগা, এই দুজনের হচ্ছে লেখা। হ্যাঁ। তো এখানের মধ্যে হচ্ছে আমার এই বইটা খুব ইন্টারেস্টিং একটা ফিলোসফির উপর বেসিস করে লেখা, যেটা রীতিমতো আমাদের একটা ধাক্কা দিবে সামনের দিকে আগাইলে, মানে আমাদের প্রথাগত যে চিন্তা ভাবনা এটার একটু বিপরীত। হ্যাঁ। তো এটা লেখা কিন্তু পুরোপুরি হচ্ছে একটা সাইকোলজির উপর ভিত্তি করে। আমরা যখন সাইকোলজির কথা বলি, মনস্তত্ত্ব মানুষের, আমাদের সাইকোলজির জগতে হচ্ছে ফ্রয়েডের রাজত্ব অনেক বেশি। আমরা ফ্রয়েডের হয়তো নাম শুনছি অনেকেই। হ্যাঁ, ফ্রয়েড। তবে এই ফ্রয়েডের চিন্তার ঠিক বিপরীতে আরেকজন ব্যক্তি ছিল ওই সময়, কন্টেম্পোরারি, ওনার সমসাময়িক। তার নাম হচ্ছে অ্যাডলেরিয়ান, অ্যাডলার মূলত। সো এই বইটা হচ্ছে অ্যাডলেরিয়ান সাইকোলজির উপর বেসিস করে লেখা। এই সেই ভদ্রলোক আমাদের অ্যাডলার। তো নর্মালি হচ্ছে গিয়ে দেখা যায় কি, আমরা আমরা সব সময় আমাদের শেখানো হয় যে অতীতকে আঁকড়ে থেকে আগানোর কথা আর কি। মানে অনেকেই বলে যে অতীতের কারণ এমনটা হয়েছে, আগে এমনটা হয়েছে বলে এখন এমন হচ্ছে। হ্যাঁ, অতীতে খুব কষ্ট পেয়েছি তাই আজ আজ আমি এমন। হ্যাঁ। অথবা আমাদের আরেকটা কমন কথা প্রচলিত যে সবাইকে খুব, তোমার চারপাশের মানুষকে খুব হ্যাপি রাখতে হবে, তা না হলে সমাজ কি বলবে। হ্যাঁ। কিন্তু এই অ্যাডলেরিয়ান এসে উনি সবগুলো উল্টা কথা বলেন। উনি বলছিলেন যে এগুলো সব অজুহাত, অতীতের কোনো ঘটনা আপনাকে আটকে রাখতে পারে না, আর সবাইকে খুশি করতে যাওয়াটা জীবনের সবচেয়ে বড় বোকামি। হ্যাঁ, সত্যি বলতে সুখী হতে গেলে একটা অদ্ভুত সাহস লাগে, অন্যের কাছে অপছন্দ হওয়ার সাহস। তো মানে জিনিসটা পুরো উদ্ভট না যে একজন মানুষ হিসেবে বলছে যে কাউকে হ্যাপি করার দরকার নাই, অন্যকে হ্যাপি করার কি কি লাভ। হ্যাঁ, আর অতীতের মধ্যে কেন আটকে থাকতেছো। তোমার বরঞ্চ হচ্ছে গিয়ে তোমাকে এই সাহসটা অর্জন করা দরকার যে অন্যের কাছে যে আমি অপছন্দ থাকবে, এটা খুব স্বাভাবিক। সবাই আমাকে পছন্দ করবে না। হ্যাঁ। তো এই সাইকোলজিস্ট আলফ্রেড অ্যাডলারের সেই অভাবনীয় মাইন্ডসেটের সঙ্গে হচ্ছে আমরা একটু আজকে পরিচিত হব এই বইটা জুড়ে। তো এখানে আহ আচ্ছা, আরমিন, তুমি নিউজ পেপারের মধ্যে যেটা করবা যে তুমি কনসেপ্টটা বোঝার চেষ্টা করবা। আমি যে তোমার পিডিএফ যেটা দিই ওইটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যে ওইটা পড়ে তুমি মূল ভাবটা বুঝতে পারো কিনা, মূল ভাবটা তুমি নিজের মতো করে লিখতে পারো। হ্যাঁ, যে আমি মানে তোমার নিউজ আর্টিকেল তোমাদের একটা দিচ্ছি, ওই আর্টিকেলটার মেইন থটটা বোঝার জন্য আমরা প্রশ্ন ভাগ করে দিই যে আচ্ছা, প্রশ্ন আসলে তুমি এটা থেকে এভাবে এভাবে লিখতে পারো। তো মেইন জিনিসটা তুমি নোট ডাউন করবা তোমার মতো করে। হ্যাঁ। তো অ্যাডলেরিয়ান হচ্ছে, আর আজকের এই ধরো ক্লাসটা গেলে এটা তোমাদের একটা মনোজগতে একটা পরিবর্তন আসবে। মানে অ্যাটলিস্ট তোমরা হচ্ছে একটা কিছু জিনিস আইডিয়া পাবা আমাদের টাফ লাইফের সম্বন্ধে। এটা আমাদের সবার সাথে আসলে ম্যাচ করবে দেখবা। প্রথমে উনি একটা বড় একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করছে যে আমরা আসলে ভয় পাই কাকে। হ্যাঁ। তো ধরো হচ্ছে আমার পরীক্ষা খারাপ হয়েছে, আমার কাঙ্ক্ষিত আমার রেজাল্ট আসে নাই, এখন হচ্ছে আমি চাকরি পাই নাই। আমার নিজের দুঃখের চেয়ে আমার কাছে কি মনে হয় যে আমার পাশের বাড়ির আন্টি কি বলবে, আমার সমাজ কি বলবে, আমার চাচা কি বলবে, আমার গার্লফ্রেন্ড কি বলবে, গার্লফ্রেন্ডের বাপ কি বলবে। হ্যাঁ। এখন এই বইয়ের হচ্ছে মেইন কথা হচ্ছে যে পৃথিবীর সবাইকে খুশি করা আপনার কাজ না। কেউ আপনাকে অপছন্দ করতেই পারে এবং সেটা একদমই স্বাভাবিক। এই কোয়েশ্চেন দিয়ে ওনারা বলছে। এখানের মধ্যে হচ্ছে আমার দুইটা ক্যারেক্টার, একটা গল্প নিয়ে লেখা দুইটা ক্যারেক্টার, দুইজন মানুষের কথোপকথন। যে একজন হচ্ছে ইয়াং ছেলে, রাগী হতাশ যুবক, যে মনে করে যে সমাজ এবং তার ভাগ্যই সব নষ্টের মূল, যে সমাজ এবং ভাগ্যকে দোষারোপ করে। আরেকজন হচ্ছে শান্ত প্রবীণ শিক্ষক, সিনিয়র মানুষ, উনিও সাইকোলজিস্ট, যিনি জীবনকে খুব সহজ করে দেখতে শেখান। তাহলে এই দুইজনের মধ্যে কথোপকথনের মধ্য দিয়েই কিন্তু পুরো বইটা আগাইছে। এবং এই যুবকটার সঙ্গে আমরা নিজেদের তুলনা করতে পারি যে প্রতিদিন হচ্ছে আমরা যুদ্ধ করছি। কার সাথে? নিজের সঙ্গে না কিন্তু, সেই সমাজের মানুষের মন জুগিয়ে চলার জন্য আমরা যুদ্ধ করছি। ফরগেট দ্য পাস্ট, অতীতকে অজুহাত বানানো বন্ধ করি। আমরা প্রায়ই বলি যে আমার সাথে অতীতে অমুকে খারাপ ব্যবহার করেছে। হ্যাঁ। বা আমি সুযোগ পাই নাই তাই আমার দ্বারা হবে না। এটা দেখবা হচ্ছে আমরা কমনলি নিজের অজান্তেই কিন্তু বিভিন্ন অজুহাত দিই, যে আমার এই যে এই সমস্যা, আমার ওই সমস্যা,
হ্যাঁ, আমার আগে তো ভাই পড়ি নাই, বেসিক ঠিক না। আগে জিন্দেগি তো কখনো বই পড়ি নাই, এখন এতদিন নাকি হবে আমি এত ঘন্টা পড়তে পারতেছি, এই কাজ ওই কাজ, হ্যান ত্যান। হ্যাঁ। তো কথা হচ্ছে গিয়ে, লেখক যেটা বলছে যে, বিশেষ করে অ্যাডলার, যে অতীতে তোমার যেটা হয়ে গেছে হয়ে গেছেই, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আজ এই মুহূর্তে আপনি কি করছেন। আপনি কি ভস ভস করে নাক ডেকে ঘুমাচ্ছেন সকালবেলা, নাকি আপনি উঠে পড়ার টেবিলে পড়তে বসেছেন? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমার পাস্ট লাইফে কি হয়েছে এটার মধ্য থেকে যদি আমি আটকে থাকি তাহলে আমার হবে না। আমাদের অনেকের ব্যাড মেমোরিজ থাকে। হ্যাঁ। লেখক বলছে যে ভাই, ব্যাড মেমোরিজ মারো গুল্লি, তোমার হচ্ছে সামনে আগায় যেতে হবে, পিছনের দিকে তাকিয়ে সামনে হাঁটা যায় না। এক্সকিউজেস উই মেক। এখানে হচ্ছে তোমার একটা বইয়ের মধ্যে একটা ছেলের গল্প আছে যে ভয়ে ঘর থেকে বের হতেই পারে না, মানে ছোটবেলায় সে অ্যাবিউজড হয়েছিল, এখন সে বের হইতে পারে না। এখন মানে সবাই চারপাশে মনে করতেছে আচ্ছা ঠিক আছে, তার যেহেতু অ্যাবিউজ হওয়ার হিস্ট্রি ছিল, সে হয়তো সেই মনের ভয় থেকে বের হতে পারছে না। কিন্তু অ্যাডলার বলছে, কিসের তার মনের ভয়, কিসের তার অ্যাবিউজ হওয়ার ভয়? সে বাইরে বের হতে চাচ্ছে না এই কারণে, কারণ বাইরে বাইর হয়ে সে যদি যে কোনো তাকে অ্যাটেম্প নেয়, সে মিশার চেষ্টা করে, যদি সে ব্যর্থ হয় তবে তাকে মানুষের কথা শুনতে হবে। এটা তার একটা সে বাহানা, সে নিজেকে ঘরের ভিতর বন্দি রাখতেছে, কারণ ভাই বাইরে ফেস করলে মানুষের কথা শুনবে, মানুষের কথা শুনলে সে কেমনে কি করবে, এটা সে চাচ্ছে না এই কারণে। এটা বললো যে কমপ্লিটলি এক্সকিউজ। আমরা যে কোনো একটা কাজ করি না, আমরা প্রিভিয়াস ট্রমার কথা বলি, এটার কথা বলি, ওটার কথা বলি। এখানে অ্যাডলার কিন্তু নিজেকে দোষারোপ করছে ব্যক্তিটাকে, যে এটা সম্পূর্ণ এক্সকিউজ। তোমরা নিজেরা আসলে, আমরা চিন্তা করি যে আমরা যখন ধরো তোমার ইয়ে করি, মানে অজুহাত যখন বানাই, তুমি যদি ডিপ ইনসাইড নিউট্রালে চিন্তা করো যে যেটা অজুহাত বানাচ্ছি, ওটাকেও কিন্তু হচ্ছে গিয়ে তোমার পাশ কাটায় যাওয়ার ওয়ে ছিল, এটা তুমি করো নাই। আমাদের কাছে মনে হয় যে এটা ইনএভিটেবল, এটা তুমি করতে পারতা, অজুহাতটা এটা আসতো না। আমরা ডেইলি লাইফে পড়ার সঙ্গে অনেক অজুহাত দিই, হ্যাঁ, যে আমার হাতে তো এটা ছিল না, কি করব। বাট তুমি অ্যাটেম্প নিলে কিন্তু এটা পারতা। হ্যাঁ। সো এই কারণে উনি বলছেন যে স্টপ মেকিং এক্সকিউজ। এগুলো তো সব বইয়ের কথা, আমার নিজের কথা না, এগুলো সব বইয়ের। তো পারছি না নাকি চেষ্টা করছি না। হুম। যে আমরা যখন বলি পরিস্থিতি ভালো না তাই পড়তে পারছি না, আসলে আমরা নিজের অজান্তেই নিজেকে বাঁচানোর চেষ্টা করছি, কারণ চেষ্টা না করলে ব্যর্থ হওয়ার কোনো ভয় থাকে না। তাই অজুহাতগুলোকে ছুঁড়ে ফেলে সোজা কাজে নেমে পড়াই আসল কাজ। হ্যাঁ। হ্যাঁ, রাইসা এটাও হয় বিপরীত পাশে, কিন্তু এটা আসবে। তুমি অন্যের কথায় কতটুকু প্রায়োরিটি দিবা। তাহলে স্টপ মেকিং এক্সকিউজ। এখন আমাদের প্রশ্ন আসতে পারে ভাই, যে হোয়ার ডু অল ট্রাভেলস কাম ফ্রম, যে আমাদের সব অশান্তির মূল কারণ কি? আমরা এমন একটা পৃথিবী কল্পনা করি যেখানে শুধু মানে আমি একা আছি, আমি একা একটা দ্বীপে আছি। তো একা যদি থাকি ভাই, আমার লাজ লজ্জা হীনমন্যতা চাকরির টেনশন থাকতো থাকতো না তো, কারণ আমি একা আছি, আশপাশে মানুষই নাই, আমাকে খোঁটা দেওয়ারও কেউ নাই, বিন্দাস জীবন। হ্যাঁ। আমাদের সব টেনশন আর মানসিক কষ্টের মূল কারণ হচ্ছে অন্য মানুষের সাথে তুলনা। প্রতিনিয়ত আমরা তুলনা করি, ও কেমন আছে, আমি কোন অবস্থায় আছি। আমরা এভরি টাইম অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করি। ফিলিং স্মল ইজ ওকে, যে আমার নিজেকে আমরা দুর্বল মনে করি। এখন কথা হচ্ছে গিয়ে যে ধরো, তোমার দুর্বলতা, তোমার ঘাটতি থাকা, এটা স্বাভাবিক কিনা। রাইটার বলছে যে ফিলিং স্মল ইজ ওকে, যে তোমার দুর্বলতা বোধ করা খারাপ কিছু না, বরঞ্চ তুমি যদি দুর্বল হও এটা আমাদের আরো কষ্ট করে শেখার তাড়না দেয়। কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা বলি আমি তো অমুক পরিবারের না, তাই আমার দ্বারা চাকরি পাওয়া সম্ভব না। কারণ বলছে কি, নিজের ঘাটতিকে অলসতার বাহানা বানাবেন না। হ্যাঁ। আমরা পত্রিকা উল্টালেই দেখি যে তোমার এই যে কৃষক পরিবারের সন্তান, সে হচ্ছে এত কষ্ট করে এ করে ক্যাডার হয়েছে, যে মেডিকেলে টিকতেছে, সাকসেসের হিউজ বুড়ি বুড়ি উদাহরণ। হ্যাঁ। তাহলে যে কোনো পজিশনে হচ্ছে গিয়ে আমার ডেভেলপ করা সম্ভব। এবং আমি যে উইক, উইকনেসটা আইডেন্টিফাই করাও তো ভাই তোমার একটা বড় কাজ। যেমন আমার ইয়েতে, আমাদের মেইন ব্যাচের মধ্যে অনেক ছেলে পেলে বলে যে ভাইয়া নাম্বার খুব কম পাচ্ছি, খারাপ লাগছে, অন্যরা অনেক এগিয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে গিয়ে যে
তুমি এই যে উইকনেস তোমার এটা আইডেন্টিফাই হচ্ছে, তোমার 10টা ভুল হচ্ছে, এটা নিয়ে তোমার কনসার্ন আছে, এটাই তো বড়। দুর্বলতা তোমার থাকবে, এবং দুর্বলতা থাকা মানেই কিন্তু কি, তুমি ফিউচারে তুমি আগাই যেতে পারবা। এগুলো সলভ করলেই তোমার কিন্তু সাকসেস তুমি হচ্ছ। সো এইটা খারাপ কিছু না। লাইফ ইজ নট এ ম্যারাথন, জীবন কোনো রেস না। আমার বন্ধু ফার্স্ট হয়েছে কিনা, চাকরি পাইছে কিনা, তুমি চিন্তা করে দেখো তো ভাই, অন্যের লাইফে যদি কোনো কিছু হয় তোমার বন্ধুর, তাহলে এইটা কি ভাই আমার জীবনে কোনো প্রভাব ফেলবে? ও কি আমাকে খাওয়াবে নাকি পড়াবে? ও চাকরি পায় নাই, তাও তো আমাকে খাওয়াইতে পারবে না। ও চাকরি পাইছে, ওকে আমাকে খাওয়াইতে পারবে? মন খারাপ আমি কেন করতেছি? আমি কেন তুলনা দিতে যাচ্ছি? জীবন একটা খোলা মাঠ, যেখানে সবাই নিজের গতিতে হাঁটছে। প্রত্যেকটা মানুষের জীবনের গল্প ভিন্ন, তার স্ট্রাগলটা সে জানে। সো এই কারণে আপনাকে কারো চেয়ে এগিয়ে যেতে হবে না। লড়াইটা শুধু আপনার গতকালের নিজের সাথে, যে আমি গতকাল 30-এ 20 পাইলাম, আজকে আমাকে 30-এ 21 পাইতে হবে। আবার কেন 10টা ভুল হইলো, ও ভুলগুলো নিয়ে আগাই যাইতে হবে। এটা শুধু পরীক্ষার ক্ষেত্রে না, লাইফের সব জায়গায় তোমার ওয়ান বাই ওয়ান ডেভেলপ করতে হবে এভরি টাইম। আমি যেন গত দিনের চেয়ে একটু আগায় যাই। এটাই আমরা নষ্ট করে ফেলি মানসিক শান্তি। দ্য গোল্ডেন রুল, হুজ টাস্ক ইট ইজ ইট। খুব ইম্পর্টেন্ট একটা কথা, লেসন এটা। আমরা অনেক কাজ করি না, কোনটা আমার কাজ কোনটা অন্যের কাজ, লেখক বলছে এটা আলাদা করতে শিখুন। চিন্তা করো যে আমরা অনেক ধরনের কাজ করতেছি প্রতিদিন, এখন কোনটা প্রকৃত অর্থে রিয়েলি আমার জন্য বেনিফিশিয়াল, মানে এন্ড রেজাল্টটা, যে একটা কাজের এন্ড রেজাল্ট ভোক্তা কে হবে, আমি হব নাকি অন্যজন হবে, এইটা আলাদা করে করতে শিখতে হবে। কেন শিখতে হবে? এটা প্রায়োরিটাইজ করা। ধরো তুমি ইম্পর্টেন্ট কাজ করতেছো, তুমি পড়াশোনা করতেছো, তুমি চরম মনোযোগে আছো, তোমার মোবাইলে একটা কল আসলো। তুমি জানো যে যে মানুষটা কল করতেছে সে আজাইরা আলাপ পারার জন্য ইয়ে করতেছে, তার কলটা আমি এখন পিক না করে আমি 2 ঘন্টা পরে তারে কল ব্যাক করতে পারি। ওটাই করতে হবে। তুমি 2 ঘন্টা পরে তারে কল ব্যাক করো, তারপর তুমি তারে ব্রেক পিরিয়ডে তারে টাইম দাও। হ্যাঁ, তোমারে ডিফারেন্সিয়েট করতে হবে মনোযোগের ক্ষেত্রে। যে আমি যখন একটা ফোকাসড কাজ করছি, আমি এই কাজটা করি মাঝে মাঝে, যে যখন আমি একদম ফুল মনোযোগে ভাই, আমার মোবাইল টোবাইল আমার ধরবো না, আমি পরে তারে ব্যাক করব। কারণ ধরো আমাদের মাইন্ডে সবসময় কাজ করে কি, হ্যাঁ যখন কল আসে মনে হয় ইম্পর্টেন্ট কল। বিলিভ মি, তোমার 100টা কলের মধ্যে এরকম ইম্পর্টেন্ট কল যদি 3টা থাকবে, নট মোর দেন দ্যাট। আর বেশি প্রয়োজন হলে মানুষ তো কন্টিনিউ করতেই থাকবে, তখন তুমি ধরলাম। সো আমাদের ডিফারেন্সিয়েট করতে জানতে হবে। তো কথা হচ্ছে গিয়ে যে হাউ টু সেপারেট টাস্ক, যে কিভাবে হচ্ছে আমি আলাদা করব। হ্যাঁ, যেমন দেখো যে তোমার পড়াশোনা করা, পরীক্ষা দেয়া হচ্ছে আমার কাজ। হ্যাঁ, এখন রেজাল্ট দেখে মানুষ কি ভাববে বা বলবে সেটা মানুষের কাজ। আমরা মানুষের মুখ বন্ধ করতে পারবো না, কিন্তু নিজের পড়াশোনা এটা আমার হাতে আছে, যে আমার কাজটা আমি করে যাব। মানুষ বলে না যে ওই কলিজা ভুনা করে খাওয়াইলেও বলবে যে একটু লবণ কম হয়েছে। সো মানুষের মুখ তুমি কখনোই বন্ধ করতে পারবা না। সো এই কারণে তোমার অন্যজন কি বলতেছে না বলতেছে এটা মানে মাথা থেকে একদম ফুললি সরাই দিতে হবে। এটা নিয়ে চিন্তাই করা যাবে না। এখানে তোমার একটা গল্পের কথা বলে, যে একটা ঘোড়া আর পানির গল্প, দা হর্স অ্যান্ড ওয়াটার। তো একটা ঘোড়াকে জোর করে টেনে নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়েছে। লেখক বলতেছে যে আপনি জোর করে তাকে নিয়ে গেছেন নদীর পাড়ে, কিন্তু তাকে জোর করে পানি খাওয়াতে পারবেন? পারবেন না, কারণ পানি খাওয়া তার নিজের কাজ। ঠিক তেমনি আপনি নিজে চেষ্টাটুকু করতে পারেন কারো মন জুগিয়ে চলার। আমাদের আশপাশে অনেক মানুষের মন জোগায় চলার চেষ্টা করি আমরা। হ্যাঁ, এখন ধরো তুমি মন জোগায় চলতেছো, কিন্তু তোমার সমাজ বা আত্মীয় স্বজনের মন জোর করে জয় করার দায়িত্ব তো ভাই আপনার না। আমি চেষ্টা করতেছি, বাট মনের ভিতর ঢুকে তার মনের মতো হবো তোর ভাই, এটা তো পসিবল না। এগুলো রিয়েলিটি চেক, মানে নিজেরাই অবস্থান চিন্তা করে দেখো। স্টপ ক্রেভিং প্রেইজ, এইটা আর একটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে এই বইয়ের, যে আমরা সবসময় প্রশংসা পাওয়ার চেষ্টা করি না, যে সে হয়তো আমাকে ভালো বলবে কাজটা সুন্দর করে করলে। রাইটার বলছে যে সবাই আমাকে ভালো বলুক, সবাই আমার প্রশংসা করুক, এই চিন্তাটা আমাদের পরাধীন করে ফেলে। আপনি যদি সবার প্রশংসা পেতে চান, আপনাকে সারা জীবন অন্যের কথায় নাচতে হবে।
নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকাটাই আসল সফলতা। ইন্টারেস্টিং না? যে মানে ওনার লজিক হচ্ছে গিয়ে যে আমি যখন কাজটা অন্যের জন্য করছি, মাথার মধ্যে কিন্তু আমার একটা মাইন্ডসেট হয়ে যাচ্ছে যে আমি কাজটা এভাবে করলে অন্যজন আমাকে গুড বলবে। কিন্তু রাইটার বলছে ভাই কাজ হবে তোমার নিজের জন্য, নিজের তুষ্টির জায়গা। যে অনেক সময় এমন এক থাকবে যেটা হয়তো আমি সমাজে অন্যের বাহবা পাবো না, কিন্তু নিজের কাছে মন ক্লিয়ার থাকবে। ছোট ছোট অনেক কাজ দেখবা যে মানুষজন, আশপাশের মানুষজন নোটিশই করবে না তোমাকে, কিন্তু তুমি ওটা করলে ওটা রাইট টাস্ক, এবং ওটা করলে তোমার নিজের তৃপ্তি হবে। সো ডু দ্যাট। আমি অন্যকে খুশি করার জন্য কেন কাজ করব? হ্যাঁ, রাইটার বলছে যে স্টপ ক্রেভিং প্রেইজ। হোয়াট ইজ ট্রু ফ্রিডম? ট্রু ফ্রিডম কি, এখানেই হচ্ছে উনি মেইন কথা বলছে যে তোমার স্বাধীনতা মানে হচ্ছে অনেক টাকা বা দামি গাড়ি নয়। আসল স্বাধীনতা হচ্ছে যে কারো কাছে খারাপ বা অপছন্দের পাত্র হওয়ার সাহস রাখা। সবাই আপনাকে ভালোবাসবে না এবং এতে কোনো সমস্যা নেই। যে কারেজ টু বি ডিসলাইকড, বইয়ের যে নাম, কারেজ টু বি ডিসলাইকড, এটার কথাই বলছে যে ভাই হ্যাঁ, আমাকে তো সবাই ভালোবাসবে না, এবং এটা কমপ্লিটলি ফাইন। আমার অন্যদের মন জোগাইতে হবে না। নোবডি ইজ অ্যাবাভ ইউ। সমাজে কেউ অনেক বড় অফিসার হতে পারে, কেউ সাধারণ চাকরি প্রার্থী হতে পারে, কিন্তু মানুষ হিসেবে সবাই সমান। কাউকে মাথার উপর বসিয়ে ভয় পাওয়ারও দরকার নেই, আবার কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করার অধিকার নেই। রাইটার বলছে যে মানে রিলেশনশিপ এস্টাবলিশের ক্ষেত্রে যে আমার এটা কি হইতে হবে যে আমি কাউকে আমার উপরেও স্থান দিব না, কাউকে নিচেও স্থান দিব না। হ্যাঁ, যে সবাইকে আমি সমান জ্ঞান করব। আমার সুপিরিয়রিটি কমপ্লেক্স, ইনফিরিয়রিটি কমপ্লেক্স কোনোটাই যাতে না থাকে। যে আমি নিজেকে হাম্বরা ভাবছি, এটাও যাতে না থাকে। আমি নিজেকে ইনফিরিয়র ভাবছি, এটাও যাতে না থাকে। তুমি চিন্তা করো, যখন আমি নিজেকে সুপিরিয়র বা ইনফিরিয়র দাবি করছি, তখন আমি কি করি? এটাকে আমি কিন্তু অজান্তে অন্যের সঙ্গে তুলনা করছি। রাইটার এটাই বলছে যে ভাই তোমার অন্যের সঙ্গে তুলনায় যাওয়ার দরকারই নাই। এবং তোমরা যারা এখন সেশন করছো, তোমরা নিজেরাই চিন্তা করো যে তোমরা যদি এই জিনিসটা বাদ দিতে পারো, যে অন্যের লাইফের সঙ্গে নিজেকে তুলনা করা, যে ভাই আমি 5 বছর ধরে পড়ছি, আমার কিছু হচ্ছে না, আমার জুনিয়রটা তো 1 বছর পরেই তার ভাই চাকরি হয়ে গেল। তোমার লাইফ তোমার কাছে, ওর লাইফ ওর কাছে। সো নেভার এভার কম্পেয়ার। ডোন্ট প্রেজ, জাস্ট সে থ্যাংক ইউ। এইটা আরেকটা ইন্টারেস্টিং ফিলোসফি। লেখক বলছে যে তুমি যেমন অন্যের উপর, অন্যের প্রশংসার জন্য বসে থাকবে না, তেমনি তুমি অন্য কাউকে প্রশংসা করবেও না। কাউকে তোষামত করা বা খুব বেশি তেল দেওয়া সম্পর্কে কৃত্রিম করে ফেলে। ছোট বড় সবাইকে সম্মান দিন। কেউ ভালো কিছু করলে শুধু মন থেকে বলুন ধন্যবাদ, আপনার এই কাজটা আমার খুব উপকারে এসেছে। উনি বলছে জাস্ট তোমরা থ্যাঙ্কস দাও। শুভ, এটাই তো তোমাকে চেঞ্জ করতে হবে। রাইটার ওটাই বলছে যে দুনিয়ার সকল ঝামেলার কারণ হচ্ছে গিয়ে যে আমি অন্যের সাথে তুলনা করছি, আমি মানুষকে বেশি প্রায়োরিটাইজ করছি। ইউ আর নট দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড। এখানে হচ্ছে গিয়ে তোমার আরেকটা গতানুগতিক ধারার থেকে আরেকটা ধাক্কা মারছে। কি ধাক্কা? যে আমরা ভাবি যে আমি পরীক্ষা না টিকলে সবাই বোধহয় আমার দিকে তাকিয়ে থাকবে, আমার রেজাল্টের দিকে জানতে চাইবে। সত্য হলো মানুষের এত সময় নেই, সবাই নিজের জীবন ও সমস্যা নিয়ে ব্যস্ত। নিজেকে পৃথিবীর কেন্দ্র ভাবা বন্ধ করলে মানসিক চাপ অর্ধেক কমে যায়। মেন্টালি কখনো প্রেসার নিবা না, আমি দুনিয়া উল্টাই ফেলবো, এটা ভাবার কোনো দরকার নাই। যখনই তুমি হচ্ছে গিয়ে এটা ভাবা বন্ধ করবা, তখন দেখবা যে তোমার প্রেশারটা অনেকখানি কমে যাবে। হ্যাঁ, আমরা মাথার মধ্যে হিউজ প্রেশার নিয়ে বসে থাকি, যে ধরো তোমার মানে মাইন্ডকে তো ম্যানিপুলেটও করতে হয় মাঝে মাঝে। এই কারণে তো আমরা মানুষ, ওই পাওয়ার আমাদের আছে। হ্যাঁ, মস্তিষ্ক বোকা বানানো। এবং আমাদের এটাও বিলিভ করতে হবে যে আমার তো আমি সবগুলোই তো আমাকে অ্যাচিভ করতে হবে না। হ্যাঁ, আমাকে নির্ভর থাকতে হবে, এই প্র্যাকটিসটা আমাদের করতে হবে। এটা রাইটার বলতেছে। ফেস দ্য রিয়েলিটি, নিজের আসল অবস্থাটাই মেনে নিন। ভুয়া মোটিভেশন দিয়ে লাভ নেই, আমি পারবো, আমি সেরা। তার চেয়ে বরং বলুন আমার এখন প্রচুর ঘাটতি আছে, আমি দিনে 5 ঘন্টার বেশি পড়তে পারি না, এটাই আমার বাস্তবতা। এখান থেকে কিভাবে আস্তে আস্তে 1 ঘন্টা বাড়ানো যায়, এটার চেষ্টাটা আমাকে করতে হবে। বাস্তবতাকে স্বীকার করাই বদলের প্রথম ধাপ। এটা মোস্ট ইম্পর্টেন্ট। যে আমার রিয়েলিটি চেক, হ্যাঁ রিয়েলিটি চেকটা, আমি রিয়েলিটি থেকে পিছু উঠতে পারবো না। যে আমি 2 ঘন্টা পড়ছি, কালকে আমাকে টার্গেট রাখতে হবে আমি 5 মিনিট বাড়াই কিভাবে পড়তে পারি। আমার 10টা ভুল হচ্ছে, টার্গেট রাখতে হবে 10টা ভুলকে আমি 8টা দিয়ে কিভাবে আনতে পারি। রিয়েলিটিকে যদি আমি স্বীকার করতে পারি, তখন হচ্ছে আমার মধ্যে চেঞ্জেসটা আসবে। ট্রাস্ট পিপল উইদাউট কন্ডিশনস। আচ্ছা, তোমরা আছো সাথে, মানে
এখানে যে কথাবার্তা আছে এগুলো আমার কথাবার্তা না, রাইটারের কথাবার্তা। বোঝা যাচ্ছে নাকি মনে হচ্ছে উদ্ভট লজিক? এটা কিন্তু লজিক্যাল একটা বুক, অনেকগুলো অনেকে কিন্তু অনেক রিডারই এটার সঙ্গে হচ্ছে দ্বিমত পোষণ করছে। কারণ শুরুতে বলছিলাম যে এটা ফ্রয়েড, আমাদের যেরকম আমাদের গতানুগতিক যারা সাইকোলজিস্ট তারা কিন্তু বলে কি কজ এন্ড ইফেক্টের কথা। তারা বলে যে তুমি এই কাজটা করছো বলে তোমার সাথে এটা হচ্ছে। অ্যাডলার কিন্তু ঠিক এটার উল্টা কথা বলছে। অ্যাডলার বলছে হচ্ছে গিয়ে যে কজ এন্ড ইফেক্ট বলে কিছু নাই, অতীত বলে কিছু নাই, প্রেজেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি যে মনের ভয়ের কথা বলতেছো, ফাঁকিবাজির কথা বলতেছো, মানুষের কথা বলতেছো, এগুলো সব একটা বাহানা। এই বাহানাগুলো পিছনে ফেলে তোমাকে সামনে আগাইতে হবে। হ্যাঁ। সো এই কারণে আমি বইটা ইয়ে করছি, কারণ এটা মোটামুটি একটা ধাক্কা মারে। গুড, এটা তো ভালো। যাক, ট্রাস্ট পিপল উইদাউট কন্ডিশন, এটা হচ্ছে আমার খুব আহ, পছন্দের একটা জিনিস। যে সে ভালো ভালো ব্যবহার করলে আমি ভালো হব এমন শর্ত রেখে চললে জীবনে ভালো বন্ধু পাওয়া যায় না। সহপাঠী বা বন্ধুদের উপর ভরসা রাখুন, পড়াশোনার বিষয়গুলো শেয়ার করুন। কেউ যদি ধোকা দেয় সেটা আপনার ব্যর্থতা, আপনার নয়। খুব সুন্দর কথা এটা। আমি ধরো হচ্ছে আমি পার্সোনালি অনেক পজিটিভ থাকার চেষ্টা করি, সবসময় হাসি মুখে থাকি, হাসি আমার মুখে হাসি থাকে তো বলার ইচ্ছায়। তো আমাকে মেডিকেলের হচ্ছে ভাই বলতো বা বলে অনেকে যে ভাই আপনি সারাক্ষণ হাসেন। আমার সিনিয়ররা বলতো যে সিদ্ধার্থ তুই মানে মানুষজন মাঝে মাঝে তোর এত বাজ দেয় কিন্তু তুই এটা হাসি মুখে মেনে নেস, মানে তুই কোনো তাকে রিপিট দেস না নর্মালি, হোয়াই? প্রশ্ন করছে। তখন আমি বলছিলাম যে যে ভাই দেখেন, আমি যদি হচ্ছে অন্যরা যেভাবে অ্যাক্ট করে, আমাদের চারপাশে তো অকৃতজ্ঞ মানুষে ভর্তি। এখন আমি অন্য মানুষটাকে যদি ওভাবে মানে রিটার্ন দিতে চাই, দ্যাট মিনস হচ্ছে কি আমার মধ্যেও নেগেটিভিটি ধারণ করতে হবে। সো এই যে নেগেটিভিটি ধারণ করে আমি নিজের মেন্টাল পিসটা নষ্ট করব, বা অন্য যে নেগেটিভ কথা বলছে এটা আমি কানে ঢুকাই আমার ইনার পিস নষ্ট করব, এটা তো কষ্টটা আমি পাবো, অন্যরা তো পাবে না। আমার একজন মানুষ আমাকে কটু কথা শুনাইলো, ওকে ফাইন, আমি এক কান দিয়ে ঢুকাইছি আর এক কান দিয়ে বের করে দিব। এখন সারাক্ষণ যদি এটা নিয়ে চিন্তা করতেই থাকি, আমার পুরো দিনটাই মাটি যাবে, পুরো সপ্তাহ মাটি যাবে, প্রত্যেকটা কাজে আমার এটা খালি মনে পড়বে। সো হোয়াই, আমি এটা কেন করব? এবং ওই যে সে নেগেটিভ কথাটা বলছে না, এটা তার ফল্ট, এটা তো ভাই আমার না। আমার কাজ এজ এ হিউম্যান বিইং, আমার একটা কন্ট্রিবিউশনের জায়গা আছে, আমি তাকে এটা করছি, এটা আমার নিঃস্বার্থভাবে করা। আমার একজন বুঝছে না, আমি তারে বুঝাই দিচ্ছি। এই যে ধরো অনেকে তোমরা নোট শেয়ার করো, হ্যাঁ, এখন এটা মাথার মধ্যে আসতে পারে না যে হাই হাই আমার তো নোট শেয়ার করলে তো আমার কি বিদ্যা চলে যাবে, এত কষ্ট করে এত সময় দিয়ে করতেছি ওরা ফা ফা পেয়ে যাচ্ছে না। এই যে তোমার পরিশ্রম করছো তুমি, তোমার যে একটা নোটের প্রসেস, এই যে তুমি শেয়ার করছো, এটা কিন্তু বড় মহত্বের একটা লক্ষণ। এটার বদৌলতেই কিন্তু হচ্ছে আমরা নেকি পাই, সাল পাই। সো ট্রাস্ট পিপল উইদাউট কন্ডিশন, মানে বেশি জাজমেন্টের দরকার নাই। তুমি তোমার কাছে যেটা ভালো মনে হয় এটা তুমি করে যাও। এমন হতে পারে যে তুমি কারো কাছ থেকে কোনো থ্যাংক ইউ পাও না, কোনো রিটার্নও পাও না, কোনো দরকার নাই পাওয়ার, করে যাই। ফিল ইউজফুল টু আদার্স, যখন খুব ফ্রাস্ট্রেটেড লাগে এটা ট্রাই করবা, কাউকে হেল্প করা ট্রাই করবা। অন্য কোনো বন্ধুকে পড়া বুঝিয়ে দিন, কারো ছোটখাটো একটা উপকার করে দিন। মনে যখন ফিল হবে আমি কারো কাজে আসছি, তখনই নিজের ভেতরে হীনমন্যতার হতাশা কেটে যাবে। ছোট ছোট কাজ, রাস্তায় একটা মানুষ হয়তো পথ পার হতে পারছে না, অন্ধ মানুষ, তাকে হাত ধরে পার হয় দেন। একটা বাচ্চা হয়তো আসছে যে 2 টাকা দেন, তারা বললো চিপস খাবি, চিপস কিনে দেন একটা। দেখবেন যে ছোট ছোট কাজকে মানে উম মনের মধ্যে অনেক শান্তি দেয়। এটা আমি দেখছি। দেখবেন যে মনে হবে যে না আমি তো আজকে একটা ভালো কাজ করছি, একটা পূর্ণতা ফিল হয় যে কোনো ক্ষেত্রে। এখন আপনার কাছে মনে হতে পারে যে এটা দিয়েই কতটুকু বা চেঞ্জ হচ্ছে সোসাইটি। আমার সোসাইটাল চেঞ্জের দরকার নাই, আমি ছোট ছোট কাজ করি। হ্যাঁ, এটা আমার অনেক বড় কিছু। অন্যকে আমি সাহায্য করি, আগাই দিই। একজন এটা বুঝছে না, গ্রুপে একটা প্রবলেম বলতেছে যে আমার এটা কি হবে, এটা আমার জানা আছে। আমি হয়তো ওই সময় হচ্ছে ফ্রি আছি, আমি স্ক্রল করতেছি, ফ্রি থাকলে একটা কমেন্ট করেন, একটু জানান, তখনই তো সোসাইটিটা হেল্পফুল হয়ে ওঠে, তাই না? যে আমরা যে গুড সোল অ্যাওয়ার্ড দিই, সো গুড সোলের মর্মটা এটা, যে আমি অন্যর কাছে ইউজফুল হতে পারছি কিনা, অন্যকে আমি হেল্প করতে পারছি কিনা, নাকি আমি চুপ করে বসে আছি। সো লাইফের এভরি এসপেক্টে যখন কোনো কন্ট্রিবিউশনের জায়গা থাকবে, ডু কন্ট্রিবিউট। হ্যাঁ, না হলে আমাদের সোসাইটি টিকে থাকতে পারবে না, সবাই যদি সেলফিশ হয় টিকবে না। তাহলে ফিল ইউজফুল টু আদার্স। এবং যখন ডিপ ইনসাইট আরো মন খারাপ হবে, এই চর্চাটা থাকলে বরঞ্চ আরো ভালো, হতাশা আসলেই কেটে যায়।
লাইফ ইজ এ কালেকশন অফ মোমেন্টস। আমরা ভাবি চাকরিটা পেলেই আমার আসল জীবন শুরু হবে, এখন তো শুধু কষ্ট করার সময়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। আজ, এখন, এই মুহূর্তের দিনটি হলো আপনার আসল জীবন। মোস্টেফা, এটা তোমাকে সিচুয়েশন জাজ করতে হবে। তুমি তো একটা বাচ্চা যাচ্ছে, ওকে ডেকে তো কিনে দিবে না, ব্যাপারটা ওরকম না যে ধরো তোমার কাছে তো পথে বের হলেই তো অনেক মানুষ সাহায্য চাই। হ্যাঁ, যে আমরা অবশ্যই অ্যাভয়েড করে চলে যাই, তাই না? তো বাচ্চাটাকে তুমি চাইলে তুমি এটা কিনে দাও, কিছু খাওয়াও। একজন মানুষ চাচ্ছে, ওনাকে বলেন যে চলেন নাস্তা করি, চলেন নাস্তা করাও। সেরকম ছোট ছোট কাজ। অপরিচিত না একজন যাচ্ছে, তুমি ডেকে আরেকজনের বাচ্চা, এই ধরো চিপস নাও, তখন তো তোমাকে ডাউট করতে পারে এই চিপস কেন দিচ্ছে, সিচুয়েশন বুঝে। আচ্ছা, তাহলে তোমার, আমরা যে বলি যে হ্যাঁ আমার ওই দিন আসল সময়টা আসবে, হ্যাঁ, লেখক এটা বলছে নাও নাও, দিস টাইম। হুম, আজকে অনেকে ঘুমাই গেছে না, এই মোমেন্টটাই আসল। এই যে তোমার ঘুমাই যাচ্ছি আমরা, ঘুমাই গেলে তো তোমার কোনো মোমেন্টে আর কাজ করতেছে না, তুমি কিন্তু ঘুমের মধ্যেই চলে যাচ্ছে, তুমি ফিল করতে পারছো না তা আশপাশে যে কি হচ্ছে। এই যে দ্য কারেজ টু বি ডিসলাইকড, একটা যে বই পড়ানো হচ্ছে এখানে, তোমরা যে কিছু লেসন নিচ্ছ, কিছু অ্যাডলারের সাইকোলজি পড়তেছো, হু নোজ, এখান থেকে তো $1,000,000 নলেজ অর্জন তো হচ্ছেই। আবার এখান থেকে যে পরীক্ষায় বিসিএস হুট করে যে তোমার কোনো কিছু একটা কমন পড়ে যাবে না, হু নোজ। হ্যাঁ। না না, আমি বলছি এখানে তোমার, আমাদের তো ধরো মেম্বার যারা আছে সবাই তো উপস্থিত নাই। হ্যাঁ, সো ঘুমাচ্ছে অনেক, তারা ওই মোমেন্টে আছে আর কি। সো তোমার নাও নাও ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রেজেন্টে ফোকাস করো, ড্যান্স থ্রো লাইফ, পড়ার সময়টা উপভোগ করুন। এইটা গিয়ে আরেকটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের জব পরীক্ষার্থীদের খুব ভালোভাবে বোঝা উচিত। যে নাচ করার সময় কেউ চিন্তা করে না সে ডান্স ফ্লোরের কোন কোনায় গিয়ে থামবে বা সে পড়ে যাবে কিনা, ঠ্যাং ভাঙবে কিনা। তোমার নাচার মোমেন্টটাই সে, তাকে আনন্দ দেয়। প্রতিদিন নতুন কিছু শেখার যে আনন্দ সেটা উপভোগ করুন, শুধু গন্তব্যের কথা ভেবে আজকের দিনটাকে নরক বানাবেন না, জাহান্নাম বানাবেন না। আমাদের যখন আমরা পড়তে বসি, যখন তোমার একটা কঠিন পড়া, তখন আমাদের কি মনে হয় নর্মালি তোমাদের, যে হাই হাই, এটা এত কঠিন, এটা কি মনে থাকবে পড়লে, পরীক্ষার সময় মনে হয় গুলাই ফেলবো, এত যে সাবজেক্ট পড়লাম রিভিশন যে দিতে পারতেছি না, পরীক্ষার মধ্যে তো সব মনে হয় প্যাচ করে ফেলবো। কথা গিয়ে তুমি ওই মুহূর্তে যেটা পড়তেছো ওই জিনিসটাকে তুমি এনজয় করে পড়ো। এখন আমি শুনতেছি, এখনকার মধ্যে থাকি, আমি বাংলাদেশ বিষয়াবলীর একটা কঠিন জিনিস পড়ছি, যেমন গতকাল আমরা পড়লাম উপজাতি জনসংখ্যা, আমাদের মেইন 51 ব্যাচে। সো ওরাই বলছে যে ভাই এগুলো কঠিন এত ইনফরমেশন। এখন তুমি পরীক্ষার কথা চিন্তা বাদ দাও না, তুমি চিন্তা করো যে আচ্ছা ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমি যদি বিসিএস জার্নিতে না আসতাম এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্বন্ধে হয়তো জানার সুযোগই হইতো না। তাদের এত ইন্টারেস্টিং বিভিন্ন উৎসব, তাদের বিভিন্ন ধর্ম, হ্যাঁ, তাদের জীবনাচরণ, ডিফারেন্ট কিছু নাম, এটাও তো একটা জানা। তাহলে তোমার ওই টাইমটা এনজয় করতে হবে। এই যে আমি পড়ছি, অনেক কিছুই পড়া হইতো না। ধরো আমি যদি তোমার এই টিচিং ইয়েতে না আসতাম, হ্যাঁ, আমার তো অনেক কিছুই, আমি স্বাদ থেকে বঞ্চিত হইতাম, তাই না? তেমনি আমরা লাইফে, ধরো তোমরা যদি কেউ বিসিএস এর পথে না আসতা, চিন্তা করো যে বিসিএস এর জার্নির বদৌলতে, চাকরির জার্নির বদৌলতে কত কিছু জানা হচ্ছে না। সো এনজয় দ্য প্রসেস, এনজয় দ্য টাইম। হ্যাঁ, সো এটা গিয়ে তোমার ইম্পর্টেন্ট। হ্যাঁ, জাফরিটা দেখতে হেল্প করছে, আরে রাস্তা কথা। যাই হোক, এই যে ধরো আমরা কি বলছিলাম যে তোমার কাজ তুমি করে যাও, এখন অন্যরা যদি হেল্প দিয়ে এটা মিস ইউজ করে, এটা তার নেগেটিভিটি। বাট ওই যে তুমি তাকে হেল্প করছো, তাকে একটা যে অপার্থিব আনন্দ পাচ্ছ, এবং তুমি একটা গুড ইন্টেনশন থেকে করতেছো, এটাই কিন্তু তোমার অর্জন। রাইটার ওটাই বলছে যে ওই পাশের মানুষটা বাটপার হইতে পারে, কিন্তু তুমি তো একটা পজিটিভ ইন্টেন্ট থেকে করলা, ওটা ইম্পর্টেন্ট। ধরো এই যে ধরো বাটপারের কথা চিন্তা করে যদি আমরা হেল্পই বন্ধ করে দিই, তখন সেক্ষেত্রে তো দুনিয়াটা আর দুনিয়া থাকবে না, তখন কেউ কাউকে বিশ্বাস করবে না। রাইটারের লজিকটা ওখানেই, যে আমরা সবসময় কজ এবং ইফেক্টের কথা চিন্তা না করে ন্যাচারাল ইয়ে থেকে আমরা করি, ইনস্টিং থেকে আমরা করি। তাহলে ডান্স থ্রো লাইফ, হ্যাঁ, উপভোগ করো, এনজয় করো, ফোকাস অনলি অন হিয়ার অ্যান্ড নাও। আজ এবং এই মুহূর্তে মনোযোগ দিন, কাল কি হবে, 6 মাস পর পরীক্ষা কেমন হবে, এগুলো ভেবে আজকের দিনটা নষ্ট করছেন। স্পটলাইট সোজা আপনার পড়ার টেবিলে রাখুন, আজ রাতের মধ্যে যা পড়ার কথা সেটুকুই আপনার একমাত্র পৃথিবী। আমার সামনে অজুৎসম পাহাড়, যে পরীক্ষার বাকি আর 2 মাস, সিলেবাস তো ভাই একটাও শেষ হয় নাই।
তুমি 2 মাসের পড়ার কথা চিন্তা করিও না, তুমি নিজের মতো করে একটা প্ল্যান বানাও। তুমি টার্গেট করো যে আমি এত এত করে শেষ করব। এখন তোমার পুরো সিলেবাস শেষ হবে কিনা এটা এখন তোমার চিন্তা করার দরকার নাই। তুমি আজকের জন্য যে প্ল্যানটা রাখছো না, এটা তুমি এক্সিকিউট করো। আজকে সকালে যে তুমি সেশন করছো না, এটার লার্নিংটা তুমি হচ্ছে প্রপার করো। প্রতিদিন এটাই পড়ো, এটা নিয়ে থাকো। মানে আজকের জন্য তুমি যেটা অ্যাচিভ করছো, হ্যাঁ, যে তোমার সেটাই হচ্ছে কি তোমার একমাত্র গোল হবে। জাফরিয়ার বিরক্ত এই যে তোমার, এই কারণেই হচ্ছে আমাদের অ্যাডলার সাইকোলজি এখানে কাজ করে, যে এটা নিয়ে ইয়াই করার দরকার নাই। তো তুমি যদি মাইন্ডসেটটা গ্রো করে ফেলো, দেখবে যে তোমার আর বিরক্ত হবে না। অন্যের কারণে কেন আমি বিরক্ত হব? অন্যের হাতে নিজের চাবি দেওয়াই যাবে না। মানুষকে ওমিট করতে বলছে। তাহলে ফোকাস অনলি অন হিয়ার এন্ড নাও। বিগেস্ট ট্র্যাপ ইন লাইফ, পরীক্ষাটা শেষ হোক তারপর একটু শান্তিতে বাঁচবো, এটাই জীবনের সবচেয়ে বড় মিথ্যাফাদ। শান্তি বা আনন্দ পরীক্ষার পরের বিষয় না, প্রতিদিনের এই লড়াই ভেতর থেকেই শান্তি খুঁজে নিতে হয়। শান্তির মা মইরা গেছে, আমরা বলি যে শালার এটা শেষ হলেই মানে শান্তি। এখন ভাই এটা শেষ হলে যে শান্তি আসবে হু নোজ। তো রেগুলার লাইফের যে স্ট্রাগলটা, এখানের মধ্যেই হ্যাপিনেস বেছে নাও। হ্যাঁ, আমি হচ্ছে কি আমার লাইফের একটা শেয়ার করি যে আমি আমার মেডিকেল লাইফে হচ্ছে প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতাম। তোমার মানে হেন কাজ নাই যে আমি করি নাই, এভরি সব জায়গায় মোটামুটি আসি। তো মেডিকেলে জানোই যে আমাদের হচ্ছে একটু আসলে সবাই একটু বুকিশ টাইপ। তো স্যাররাও আসলে এটা ভালোভাবে নেন না। আমাদের টিচাররা বলেন যে এক্সট্রা কারিকুলার মানে তুই যে তুই পড়াশোনা ছাড়া অন্য সবকিছু করতেছিস। সো আমার সঙ্গে হচ্ছে এরকম একটা ইনসিডেন্ট হয় যে মানে অ্যাটেন্ডেন্স হচ্ছে আমার একটু কম ছিল। ওই সময় আমার আসলে বাবা একটু অসুস্থ ছিল, আমি ক্লাস টাস কিছু করতে পারি নাই। স্যার পরে বলছিল যে তোমার এক্সাম টেক্সাম ক্লিয়ার থাকলে তুমি বুঝতে পারবা, সমস্যা নেই, পরীক্ষায় কোনো ঝামেলা হবে না। তো ওই স্যার হচ্ছে গিয়ে পরে উনি গেল উল্টে আমার উনি তো আর পরীক্ষায় বসতে দিবে না। তো মনটা তো খারাপ হয়ে গেল যে শালাই বললো আমার এখন বসতে দিবে না। তো এখন একটা নেগেটিভ মোমেন্ট না। তখন আমি চিন্তা করছি শালা এটা থেকে আমি কেমনে ফায়দা উঠাইতে পারি। যে আমি তো পরীক্ষায় বসতে দিবে না মানে আমার হাতে পরীক্ষা একটু লং টাইম ধরে হয়। তো 2-2.5 মাস তো একটা আমি সময় পাই গেলাম, বড় সময় তো। এখন এই সময়কে আমি ডিপ্রেশনে কাটাবো? এখন পরীক্ষা যেহেতু দিতে ইচ্ছা না, এটা তো আমার হাতে কিছু করার নাই আর। তাহলে এটাকে কিভাবে লাভ করা যায়? ওই টাইমে আমি কি করলাম, ওই টাইমে হচ্ছে আমি তোমার খুঁজে বের করলাম যে আমি একটা কনফারেন্সে অ্যাটেন্ড করি, ইন্টারন্যাশনাল কনফারেন্স। এবং ওই টাইমে ঠিকই হচ্ছে গিয়ে যে আমি তোমার ইন্ডিয়ার মধ্যে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছিল, ওইখানে গিয়ে আমি হচ্ছে অ্যাটেন্ড করছি। এবং ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স ফর মাই এন্টায়ার লাইফ। তাহলে এই যে ধরো তোমার নেগেটিভ জিনিসটা, আউটকামটাকে, নেগেটিভ সিচুয়েশনটাকে, ওখানের মধ্যে আমাদের চিন্তা করতে হবে কি যে আমি পজিটিভ কিভাবে ঢুকাইতে পারি। এবং ওটাতে অ্যাটেন্ড করার ফলে আমার যে নেটওয়ার্কিং হয়েছে, আমার যে স্কিল ডেভেলপ হয়েছে, এগুলো সামনে আমাকে অনেক হেল্প করছে। সো আমাদের লাইফে কিন্তু এই ধরনের অনেক সিচুয়েশন আসবে, ওটার মধ্যেই তোমাকে পজিটিভটা বের করতে হবে। হ্যাঁ, যে আমার এইটা হচ্ছে আমি এখান দিয়ে কিভাবে ভালোটা নিতে পারি, এটা থেকে আমার কি লার্নিং। হ্যাঁ, যেমন এই যে ধরো তোমার একাডেমিক স্ট্রাগলের কথা, এই জার্নিগুলোর কথা, বিশ্বাস করো তোমার যে কাউকে উপরওয়ালা বেশি ভোগাচ্ছে মানে তাকে বড় কিছুর জন্য প্রিপেয়ার করতেছে। এটা আমি আমার লাইফ দিয়ে ফিল করি যে তোমার আমার মেডিকেলের এই যে ধরো এক্সপিরিয়েন্স গুলা, সাফারিংস গুলা, এগুলো আমাকে ফিউচারে অনেক হেল্প করছে। মানে বড় বড় তোমার জায়গায় যেখানে বিগ ডিসিশন নিতে হবে, এগুলোতে আমার একদম ঠান্ডা করে দিচ্ছে লাইফ। হ্যাঁ, যে তোমার গেছে গিয়ে প্রফেশনাল লাইফে গিয়ে আমি উপরের ইচ্ছাই মানে খুব ইয়ে করছি। মানে কোনো জায়গায় এখন পর্যন্ত তেমন ধরা খায় নাই, বা সুন্দরভাবে উত্তীর্ণ হয়ে গেছি, বা সিচুয়েশন ট্যাকেল দিতে পারি, সবাই পছন্দ করে। হ্যাঁ, তো আমাকে অনেক বলে যে তোমার এত কম বয়স, বা এগুলো তুমি কিভাবে হ্যান্ডেল করতেছো বা কিভাবে পারতেছো। কারণ আমার কাছে তখন মনে হয় যে এই যে আমার আগের এই যে স্ট্রাগল গুলো, তখন হয়তো মনে হয়েছিল যে আমাকে তো উপরওয়ালা কি প্যারা দিচ্ছে। নো, মনে রাখবা যে তোমাকে একটা জিনিস উপরওয়ালা নিয়ে যাচ্ছে মানে তোমাকে ভবিষ্যতের বড় গ্রাউন্ডের জন্য তৈরি করতেছে। অনেকে দেখবে যে যেমন আমার এক জুনিয়র, ও 50 রিটার্ন দিছিল, খুব ভালো স্টুডেন্ট, আসে নাই। ও ফোন দিয়েছে যে ভাই কি করার এই সেই। আমি ওকে বললাম যে দেখো এটাই তো ভাই প্রসেস, তোমার প্রিলি হবে না, প্রিলি হয়ে রিটেন হবে না, রিটেন টিকে ভাইবা হবে না। এখন এটার জন্য আমি মন খারাপ করতে পারি, মন খারাপ হবে স্বাভাবিক, কিন্তু এটা নিয়ে পড়ে থাকা যাবে না।
কারণ এটা হচ্ছে মানে তোমার নিশ্চয়ই সামনে এমন কোনো জায়গায় তোমাকে উপরওয়ালা নিবে যেখানে তোমার এই মানসিক স্থিরতাটা লাগবে, মানসিক দৃঢ়তাটা লাগবে। এইটা বিলিভ করো। হ্যাঁ, এইটা বিলিভ রাখতেই হবে। এটাই প্রসেস। এই প্রসেসের মধ্য থেকেই মানুষজন সফল হয়েছে। এবং লাইফ কখনো ইজি না। লাইফ যদি ইজি যায়, মনে করবা যে ডাল মে কুচ কালা হ্যাঁ, এত তো প্লেন জীবন হইতে পারে না। সো লাইফে যে উত্থান পতন এটাই ইম্পর্টেন্ট। সো বিগেস্ট ট্র্যাপ হচ্ছে গিয়ে যে আমার পরের জন্য ওয়েট করা। এইটার মধ্যেই আমাকে হ্যাপিনেস খুঁজে নিতে হবে। কারেজ টু বি হ্যাপি। সুখী হতে গেলেও সাহস লাগে। কষ্ট পাওয়া বা নিজেকে দুর্ভাগা ভাবা খুব সহজ। এতে মানুষের সহানুভূতি পাওয়া যায়। কিন্তু সব কষ্ট ভুলে উঠে দাঁড়িয়ে আমি আজ থেকে ভালো থাকবো, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক বড় কলিজা লাগে। এবং লেখক বলছে সেই কলিজাটাই আমাদের দরকার, কারেজ টু বি হ্যাপি। হ্যাঁ, যে আমার কারেজিয়াস হওয়া, যে আমি সবকিছু দূরে ঠেলে, এত চ্যালেঞ্জ আশপাশে, বাচ্চা পিচ্ছি, ফ্যামিলিতে অনেক কাজ করতে হয়, শ্বশুর শাশুড়ির প্যারা, বাপ মায়ের প্যারা, সোসাইটির প্যারা, বিয়েতে না গেলে ভাবি রাগ করবে, ননদ খোটা দিবে, সব কিছু ম্যানেজ করে হচ্ছে আমাদের ওই কলিজাটা অর্জন করতে হবে। হ্যাঁ, তো সুখী হতে গেলেও এই কারণে বলছে যে সাহস লাগে, যে পাছে লোকে কিছু বলে চিন্তা করা যাবে না, কারেজ টু বি হ্যাপি। সো রাইটার কিছু কাজ বলছে, যে ডিভাইড ইউর লিস্ট। আজকে বাড়ি গিয়ে একটা কাগজে আপনার সব টেনশন লিখে লিখুন। যেগুলো আপনার নিয়ন্ত্রণে আছে, যেমন পড়ালেখা, মোবাইল কম ব্যবহার করা, সেগুলো রাখুন। আর যেগুলো আপনার হাতে নেই, যেমন পরীক্ষার তারিখ, আত্মীয়দের কথা, সেগুলো কেটে ডাস্টবিনে ফেলে দিন। এই কাজটা করতে পারেন আপনারা, যে সবগুলো একসাথে লেখা। এবং এটা আমরা বলি যে অনেকে বলে যে ভাই পড়ার সময় তো নানাদের ভিতর টেনশন আসে মাথার মধ্যে। আমি বলি যে টেনশন গুলো লিখবেন, টেনশন গুলো লিখে বার করবেন কোনটা ইম্পর্টেন্ট, আর গুলো নিয়ে ইয়ে করার দরকার নাই। তাহলে যেগুলো আমার হাতে আছে সেগুলো রাখবো, যেগুলো নাই এগুলো নিয়ে ভাবারই তো দরকার নাই। হ্যাঁ, উনি চলে গেলেন, চলের মধ্যে দিয়ে গেছেন। এটাই মানে আশপাশের কিছু মানুষের ইন্সপিরেশন থাকে, এটাই লাইফ। যাক, এটাই এটাই জীবন আসলে, জান্নাত। হ্যাঁ, যে দ্যাটস দ্য লাইফ। কারণ আমার হাতে তো ভাই নিয়ন্ত্রণ, মানে এটার তো ইয়ে নাই। আমি যে বলি যে দেখো, এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কি 100% সবারই তো ভাই জব হবে না। দ্যাট ইজ দ্য ট্রু ফ্যাক্ট। এখন আমি এট দ্য এন্ড অফ দ্য ডে এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, এটার জন্য কি আমি বর্তমানে কাজ করা ছেড়ে দিব? না, আমি আমার কাজটা করে যাব। কাজ করাটা আমার হাতে আছে, চেষ্টা করাটা আমার হাতে আছে, বাকিটা উপরওয়ালার। উপরওয়ালা যদি যদি এটা আমার জন্য না রাখে, নিশ্চয়ই আমার জন্য এর চেয়ে বেশি কিছু রাখছে। কারণ আমি পরিশ্রম করতেছি সৎ নিয়তে, উনি আমাকে রিওয়ার্ড দিবেন। এবং কোনো না কোনো ভাবে মাস্ট দিবেন, মাস্ট দিবেন মানে মাস্ট। এটার কোনো কিছু ইয়ে হবে না, মিস হবে না, শিওর। স্টপ স্ক্রলিং অ্যান্ড কম্পেয়ারিং সোশ্যাল মিডিয়া। ফেসবুক ফেসবুকে বন্ধু ঘুরতে যাওয়ার বা ভালো কোথাও চান্স পাওয়ার ছবি দেখে নিজের জীবনের সাথে তুলনা করবেন না। মনে রাখবেন, মানুষ সোশ্যাল মিডিয়ায় শুধু তার সুখের দিনটাই দেখায়, তার পেছনের চোখের জল বা লড়াইটা কেউ দেখায় না। হার্শ রিয়েলিটি। আমরা স্ক্রল করি, আর হচ্ছে গিয়ে তোমার ভাবি যে ইস, কত জোস আছে, বিদেশে গিয়ে কি সুন্দর ছবি দিচ্ছে, কি লাইফ শালার, আমি বাংলাদেশে পইরা আছি, কি করতেছি জীবনে। হ্যাঁ, নেভার এভার বিলিভ সোশ্যাল মিডিয়া। এখানে মানুষ পুরো ফেক সাজে, তুমি ডিপ ইনসাইড গেলে বুঝবা তার হতাশার জায়গাটা। সো সোশ্যাল মিডিয়া দেখে, অন্য লাইফ দেখে নিজেকে জাজ করার কিছু নাই। হ্যাঁ, বললাম তো যে তোমার লাইফের নায়ক তুমি, তোমার লাইফ তুমি চেঞ্জ করবা। অন্যের লাইফে কি হয়েছে, হ্যান করছে ত্যান করছে কি করছে, তাকানোরই দরকার নাই, দেখারই দরকার নাই। অ্যাকসেপ্ট রিজেকশনস। রিজেকশনকে হচ্ছে ভয় পাবেন না। 10 জন মানুষ আপনার সামনে আসলে 2 জন আপনাকে পছন্দ করবে, একজন এমনিতেই অপছন্দ করবে, আর 7 জনের কিছু যায় আসে না। তাই যে একজন আপনাকে পছন্দ করে না তার পেছনে শক্তি নষ্ট না করে বাকি জীবনে নজর দিন। হ্যাঁ, অ্যাকসেপ্ট রিজেকশনস। যেমন ইফাতের হচ্ছে মনে হয় সুদূর ঘোরাঘুরি করছে। নো, তারা সার্টেন কিছু জিনিস মিস করছে। মানে আমার লাইফের মধ্যে এট দ্য সেম টাইম আমি সবকিছু অ্যাচিভ করতে পারবো না। তুমি পড়াই ধরো এখন যদি ফোকাস দিতে চাও, তোমার সোশ্যাল লাইফ নষ্ট হবে। হ্যাঁ, তুমি সোশ্যাল লাইফে প্রায়োরিটি দিতে চাইলে পড়া নষ্ট হবে। সবকিছু দিন শেষে হয় না।
তোমার কাছে দেখতে যে মনে হচ্ছে যে না ওই মানুষটা হয়তো সবকিছু হয়তো ম্যানেজ করতেছে, তার কিছু না কিছু বাদ যাচ্ছেই, তুমি এটা পাবা না। এবং এটাই ট্রু। অ্যাকসেপ্ট রিজেকশন কথা বলছিলাম তোমার, আমার এক সিনিয়র সাথে কথা হচ্ছিল যে উনি, ওই ভাই মোটামুটি আমাদের পাবলিক হেলথ সেক্টরে উনি একটা মানে আইডিয়াল একটা জায়গায় বসে আছে, সবাই ওনাকে আইডলাইজ করে এমন একটা জায়গা। ওনার চমৎকার ট্র্যাক রেকর্ড, মানে তোমার বিশ্বের 2% সায়েন্টিস্টের লিস্ট বের করে ওখানে পরপর 3বার ওনার নাম আসে পুরো ওয়ার্ল্ডের মধ্যে। আমেরিকায় আছেন, 2-2.5 বছরের মধ্যে গ্রিন কার্ড পেয়ে গেছেন। চমৎকার লাইফ। হ্যাঁ, মানে দাদা হচ্ছে আমার মেন্টর, উনি আমায় সবসময় গাইড করেন। সো ওনার সাথে একদিন কথা বলছিল আলাপ, সে ভাই এই সাকসেস এই সেই। তখন উনি বলছে যে সিদ্ধার্থ, যে দেখো আমি যে ইউএস তে আসছি, আমি যে পিএইচডি করছি, পোস্ট ডক করছি, তোমার আমি তোমার দিনের পর দিন মেইল করে গেছি, আমার এত এত ভালো ট্র্যাক রেকর্ড, 4 আউট অফ 4 সিজিপি, এত পাবলিকেশন, তোমার আমাকে তো অনেক প্রফেসর রিজেক্ট করছে। এবং এটা কমপ্লিটলি ন্যাচারাল। ধর আমি যদি হচ্ছে ওই সময় রিজেকশন গুলো খেয়ে তোমার পড়ে থাকতাম, তখন কি আমার হইতো আর কোনো কিছু? হইতো না। সো তোমার রিজেকশন তোমার লাইফে আসবে। আমার হচ্ছে স্কুলের এক সিনিয়র, উনি প্রচন্ড মেধাবী ছিল, এটা স্কুলে থাকতে কথা। তো ইন্টারের পর হচ্ছে গিয়ে মানে আমরা তো ওয়েট করে থাকতাম না যে এই সিনিয়রটা কোথায় যাচ্ছে। হ্যাঁ, এত ভালো, শুনতেও তো ভালো লাগে সিনিয়রদের সাকসেস। তো ওইবার ওনার কি হইলো যে উনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিল, কোথাও আসলো না, মেডিকেলও আসলো না। আমরা খুব অবাক যে ভাইয়ের আসছে না কোথাও, ম্যাথ অলিম্পিয়াড অলিম্পিয়াড কাবে বলছে চ্যাম্পিয়ন। হইলো কি, ওনার হইলো দিন সে আইবিএ তে, এখন উনি আছে টপ পজিশনে। তাহলে দেখো ওই ভাই, উনার যে এতগুলো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি চলে গেল, ইউনিভার্সিটি চলে গেল, মেডিকেল চলে গেল, উনি যদি হতাশ হয়ে যাইতো, এট দ্য এন্ড অফ দ্য ডে আইবি এর মতো, ঢাকা ইউনিভার্সিটি আইবি এর মতো চমৎকার জায়গায় উনি গেছেন এবং এখন তো ক্যারিয়ারের টপে আছেন। সো ওই মুহূর্তে যদি উনি ভেঙে পড়তেন, ওনার লাইফের এই স্ট্রাগলটা নিয়ে উনি প্যারা খাইতেন, উনি কিন্তু আগাইতে পারতেন না। সো অ্যাকসেপ্ট ইউর রিজেকশনস। সো এখানে এই মানে বইয়ের কি টেক ওয়ে হচ্ছে যে আপনি অতীতে কি ছিলেন তা গুরুত্বপূর্ণ নয়, কাল কি হবেন তাও এখন আপনার হাতে নেই। আজ এখন এই মুহূর্তে নিজের কাজটা সততার সাথে করাই হলো খাঁটি মানুষের পরিচয়। প্রেজেন্ট মানে আমার হাতে পাস্ট নাই, পাস্টের ভুলগুলোকে আমি রিপেন্ড করে কোনো লাভ নাই, কারণ এটা তো আসবে না আর। ফিউচারে কি হবে এটা আমি জানি না। তাহলে এখন এই মুহূর্তে নিজের কাজটা করা। আমি অনেস্ট থেকে আমার এখানে সেশনে 126 জন আছি আমরা, 126 জন প্রেজেন্ট মোমেন্টে আমি ফোকাস থাকছি, সেশনটা করছি, লার্নিং যাওয়ার চেষ্টা করতেছি। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। এই যে আমার সুন্দর একটা সকালে ক্লাস করে শুরু হইলো, বাকি টাইমটা আমি পড়ার সাথে থাকবো, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। এবং আমরা যে এরকম ডে বাই ডে যদি ফোকাস করে আগায় যাই, লাইফটা অনেক ইজি হবে। তোমার 1 মাস আগে যেটা মনে হবে যে অসাধ্য, 1 মাস পরে পিছনের দিকে তাকাই দেখলে দেখবা যে এই জার্নিটা কমপ্লিট হয়ে গেছে। কেন কমপ্লিট হয়েছে? কারণ তুমি প্রেজেন্টের উপর ফোকাস দিয়ে কাজটা করে গেছো লিটারালি। দেখবা যখন আমাদের অনেক কাজ আসে আমরা টেনশন করি, হ্যাঁ 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 কিভাবে করবো এতগুলো কাজ একসাথে, এত কিছু। কিন্তু দেখবা যে কোনো না কোনো ভাবে হয়ে গেছে এই কাজগুলো আলটিমেটলি। সো নিয়ম যেটা হচ্ছে গিয়ে তোমার টেনশনটা দূরে থেকে তুমি কাজটা করা শুরু করো, অ্যাক্ট করা শুরু করো, টেনশন না করে। হ্যাঁ, এটাই আমরা যে মেনে চলছি জিনিসটাই, এটাই ভালো লাগলো যে না আমরা অনেকেই করছি। আমরা সেশনের পর হচ্ছে গিয়ে তোমার আমাদের একজন স্পেশাল মানুষের কথাও শুনবো, তোমরা কিন্তু কেউ লিভ নিবা না। সো তার থেকেও কিছু জিনিসটা আমরা বুঝতে পারবো। একটা জাপানিজ লেজেন্ড দিয়ে হচ্ছে গিয়ে তোমার করতে চাই যে ইফ ইউ গেট অন দ্য রং ট্রেন, গেট অফ এট দ্য নিয়ারেস্ট স্টেশন, দ্য লঙ্গার ইট টেক্স ইউ টু গেট অফ, দ্য মোর এক্সপেন্সিভ দ্য রিটার্ন ট্রিপ উইল বি। আমরা লাইফে অনেক সময় ভুল ট্রেনে উঠে যেতে পারি। ভুল ট্রেনে যদি উঠে যাই ওখান থেকে তুমি নেমেই যাও তাড়াতাড়ি। হ্যাঁ, কারণ ভুল ট্রেনে যদি জীবন একবার ছোটে, আমি এটা ট্যার পেয়েও যদি নেমে না যাই, সেক্ষেত্রে তোমার ফেরত আসাটা অনেক টাফ হবে, অনেক এক্সপেন্সিভ হবে। তুমি দেখবা লাইফে আমরা অনেক ভুল করি। এখন তুমি যদি ভুলটা নিয়ে পড়ে থাকো, তুমি ওই ভুল যাপনের মধ্যেই থাকো, তুমি ওটা থেকে বের হয়ে আর আসতে পারবা না। তুমি যখনই ভুলটা আইডেন্টিফাই করতে পারছো, তুমি এটা থেকে সরে আসো, এবং এটা কমপ্লিটলি ফাইন। যখনই তুমি চিন্তা করবা যে না আমি কম্প্রোমাইজ করে থাকি, কম্প্রোমাইজ করে চলি, হ্যাঁ, এটা টাফ হবে।
লাইফটা তখন তোমার। সো এটা হচ্ছে তোমার রং টেনে উঠলে আমরা নেমে যাই। আমাদের দেখবা যে অনেকের তোমার মেমোরিজ বলি না, যে অনেক ট্রমাটিক এক্সপিরিয়েন্স থাকে, আমরা আজীবন ওটার মধ্যেই হয়তো পার করে যাচ্ছি, যে আমার এই সিচুয়েশনে আসলে মনে হয় যে দম বন্ধ হয়ে যাচ্ছে। এখন তুমি মনের মধ্যে ওটা পুষে কেন রাখছো? ওটা তুমি বের করো, ভেন্ট আউট করো, যেভাবে করা দরকার সেভাবে করো। হ্যাঁ, কিন্তু এটা তুমি হচ্ছে ইয়ে করবা না। হ্যাঁ, আচ্ছা, একটা মিনিট সময় নিব। আমাদের গেস্ট আসছে কিনা আমি একটু ক্রস চেক করি। হ্যাঁ, আমাদের গেস্ট আমাদের সামনে এটা আসছে। আজকে এমনি হচ্ছে সেশন কেমন লাগলো?